চেচনিয়া, দাগেস্তান, কাজাখস্তানের কিছু অংশ, আজারবাইজান, আর্মেনিয়া, প্রায় পুরো ককেশাস রিজিয়নটাই তখন ইসলামী আমিরাতের অধীনে। তবুও তারা যে দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে রুশদের এই পাহাড়ার বনে গড়াগড়ি খাওয়াতে পেরেছে এবং নাকানি চুবানি খাইয়েছিল, এটি ছিল একটি অত্যন্ত গর্বের বিষয় এই চেচেন এবং দাগেস্তানিদের জন্য। মূলত এই সময় যে চেচেনদের মনে একটা স্বাধীনতার বীজ বপন হয়, পরবর্তীতে তা আধুনিক চেচেন যুদ্ধে রূপান্তরিত হয়। আসসালামু আলাইকুম, আমি আজকে আলোচনা করব ককেশিয়ান ওয়ার সম্পর্কে। আগে এই যুদ্ধ সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান দিয়ে নেই। এই যুদ্ধটি 1818 সাল থেকে 1854 সাল পর্যন্ত দীর্ঘ 46 বছর যাবৎ চলেছিল। এই যুদ্ধে প্রধানত দুটো পক্ষ ছিল, জারদের রুশ সাম্রাজ্য এবং ককেশাস অঞ্চলের ইসলামী আমিরাত। আগে এই ককেশাস অঞ্চল সম্পর্কে কিছু বলে নেই। বর্তমান সময়ের রাশিয়ার চেচনিয়া, দাগেস্তান প্রদেশ এবং কাজাখস্তানের কিছু অংশ নিয়েছিল মূলত ককেশাস অঞ্চল। মূলত এখানে ককেশাস পাহাড় আছে, যেটা ইউরোপ এবং এশিয়াকে বিভক্ত করেছে। এই ককেশাস অঞ্চলের আশেপাশের কিছু এলাকা নিয়ে ককেশাস রিজিয়ন বলা হয়, যেমন আজারবাইজান, আর্মেনিয়া, চেচনিয়া, দাগেস্তান এবং কাজাখস্তানের কিছু অংশ। এই হচ্ছে ককেশাস। 1818 সালের দিকে রুশ সাম্রাজ্যের ক্ষমতার সবচেয়ে শিহরে ছিল। সেই সময় পিটার দ্য গ্রেট এবং পরবর্তীতে ক্যাথরিন দ্য গ্রেট মধ্য এশিয়া জয় করার দিকে অগ্রসর হতে থাকে। মূলত মধ্য এশিয়া বলতে তো প্রায় পুরোটাই ককেশাস অঞ্চল। মূলত তখন রুশ সাম্রাজ্যের মধ্য এশিয়ার খালি ককেশাস অঞ্চলটাই বিজয় করা বাকি ছিল। তাদের লক্ষ্য ছিল ককেশাস অঞ্চল জয় করে পারস্য জয়ের পথ খুলে দেওয়া এবং পরবর্তীতে পারস্য জয় করে অটোম্যান সাম্রাজ্যের উপর দুই দিক থেকে চাপ সৃষ্টি করা এবং হয়তোবা সুদূর ভবিষ্যতে রুশ সাম্রাজ্য অটোম্যান সাম্রাজ্য দখল করবে, এমনটাই ছিল তাদের প্ল্যান। যাই হোক, মূলত পিটার দ্য গ্রেট এই অভিযানের সূচনা ঘটান। মূলত 1818 সালে এদিকে আক্রমণ শুরু হয় রুশ সাম্রাজ্যের। তখন এই এলাকায় কোনো নির্দিষ্ট সাম্রাজ্য বা রাজ্য ছিল না, মূলত অসংখ্য গোত্র, যাকে ওই অঞ্চলের ভাষায় বলা হয় বায়েত, এই বায়েতে বিভক্ত ছিল। তাদের নিজস্ব মাঝে একটা অত্যন্ত ঐক্য ছিল, কিন্তু তারা কোনো সংগঠিত সাম্রাজ্য বা সেনাবাহিনী ছিল না। ফলে খুব দ্রুত সময়ের মধ্যেই রুশরা যা ভেবেছিল তাই হয়, রুশরা ইজিলি সে দখলে নিয়ে নেয়। কিন্তু মেইন কাহিনী শুরু হয় কয়েক বছর পরে, যখন এই এলাকার মানুষ স্বাধীনতার জন্য সোচ্চার হতে থাকে। তখন তারা বুঝতে পারে এই খণ্ড খণ্ড বায়েত দিয়ে কখনোই বিশাল রুশ সাম্রাজ্যকে ঠেকানো সম্ভব নয়। তাই তারা একত্রিত হতে শুরু করে। তাদের নেতাকে বলা হতো ইমাম। যেহেতু এটা মূলত একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ছিল, তাই এটাকে ইমাম বলা হতো। তাদের এই আমিরাতগুলোর নেতা ছিল ইমাম। ইমাম মানে সবচেয়ে পরিচালিত করতো। প্রথম যে ইমাম ছিল এই আমিরাতের, সে মূলত খুব একটা আক্রমণ চালায়নি, কিন্তু সে একটি গুরুত্বপূর্ণ কাজ করে। এই সমস্ত বায়েতদের নিয়ে একটি সুসংগঠিত সেনাবাহিনী এবং সুন্দর সাপ্লাই লাইন গড়ে তোলে। এছাড়াও সেই টুকটাক হামলার সূচনা ঘটায়। 1820 সাল থেকে 1828 সাল পর্যন্ত দীর্ঘ 8 বছর যাবৎ এই প্রতিরোধ চলে। এই পর্যন্ত মূলত চলছিল। এই সময় একটা ভালো ইসলামী আমিরাতের গঠনও সে করে যায়। তারপর আসে ইমাম শামিলের বন্ধু। মূলত ইমাম শামিল এই ঘটনার প্রধান নায়ক। তার বন্ধু ক্ষমতায় আসে, ইমাম হয়। 2 বছর যাবৎ সে ছিল, কিন্তু সে ছিল খুবই আক্রমণাত্মক নেতা। সে এত আক্রমণাত্মকের জন্য সে প্রথমবার ডিফেন্স ভেঙে সরাসরি আক্রমণে যায়। ফলে সে রুশদের এই ভেবাচাকে খাইয়ে দেয় এবং একটা ভালো একটা অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তবে তার এই অতিরিক্ত আক্রমণাত্মকতার জন্যই সে রুশদের হাতে নিহত হয়। এরপর 1830 সালে আসে মেইন যে কাণ্ডারি, সে হলো ইমাম শামিল। ততক্ষণে বেশ ভালো একটা আমিরাত গঠন করা হয়ে গেছে, যেমন চেচনিয়া, দাগেস্তান, কাজাখস্তানের কিছু অংশ, আজারবাইজান, আর্মেনিয়া, প্রায় পুরো ককেশাস রিজিয়নটাই তখন ইসলামী আমিরাতের অধীনে। এই জন্য রুশ জাররা তখন চিন্তিত হয়ে পড়েন। তাই তারা একটি শক্তিশালী বাহিনী পাঠান ইমাম শামিলের আগমনের কিছুদিন পরেই। তাদের প্রধান লক্ষ্য ছিল একটা দ্রুত এবং বিশাল অভিযান চালিয়ে পুরো এই আমিরাতটির দখল নিয়ে নেওয়া। এজন্য ইমাম শামিলের রাজধানী ছিল চেচনিয়ার বর্তমান রাজধানী গ্রোজনি। এখানে তারা এটি ছিল তখন একটি জঙ্গলে ঘেরা রাজধানী। এই জন্য রুশরা প্রবেশ করে জঙ্গলে তারা বিনা বাধায় রাজধানী দখল করে নেয়, কারণ ইমাম শামিল রাজধানী ফাঁকা করে রেখেছিলেন।
কিন্তু যখন তারা ব্যাক করছিল তখন লুকিয়ে থাকা এই ইমাম শামিলের সেনাবাহিনী উপর থেকে ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে। এই সময় প্রচুর প্রায় 30 থেকে 35,000 রুশ সেনা নিহত হয়, যেটা ছিল রুশিদের একটি শোচনীয় পরাজয়। এরপর এই ইমাম শামিল অনেক শক্তিশালী বাহিনী হয়, সুসংগঠিত, প্রায় 30,000 সৈন্যের একটা বিশাল আর্মি গড়ে তুলে ফেলে। এরপরে একের পর এক জেনারেল হামলা চলতে থাকে, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। তারপর এই শুরু হয় দ্য ক্রিমিয়ান ওয়ার। এই ক্রিমিয়ান ওয়ারের পরে রুশ সাম্রাজ্য বেশ দুর্বল হয়ে যায় এবং তারা এত বছর যাবৎ ককেশিয়ান ওয়ারে আটকে থাকা এবং প্রচুর সৈনিক হারানো এবং বিশেষ করে ক্রিমিয়ান ওয়ারে 8 লক্ষ সৈন্য হারানোর পর তারা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। এই সময় তারা এই লোকজনকে ঠান্ডা করার জন্য ককেশাসে অভিযান চালায় এবং এই এক জেনারেল নেতৃত্বে বাহিনী পাঠানো হয়। তবে সেই জেনারেল ছিল খুবই সুদক্ষ। সে বুঝতে পারে ইমাম শামিলের প্রধান অস্ত্র হলো জঙ্গল, তাই সে সকল জঙ্গল কেটে ফেলে এবং ইজিলি গ্রোজনি দখল করে নেয়। কিন্তু বুঝতে হবে এই আমিরাতটি জঙ্গলের পাশাপাশি নির্ভরশীল ছিল পাহাড়ের উপরে। তারা জঙ্গল কাটতে পারে, পাহাড় তো আর কাটতে পারবে না। এই জন্য তারা বুঝতে পারে যে পাহাড়ের রাস্তাগুলোর নিয়ন্ত্রণ নেওয়াটা খুব একটা ভালো কাজ না, কারণ উপর থেকে পাহাড়ের ওই রাস্তার নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এজন্য তার সেনাবাহিনীর একটি বিশেষ কমান্ডো দল কোনো রাস্তায় পাঠানোর আগেই পাহাড়গুলোতে হামলা চালাতো। তারা পাহাড়গুলো নিয়ন্ত্রণ করার পরে রুশ বাহিনী আগাতো। এর মাধ্যমে তার গেরিলা কৌশল পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তার পাহাড়গুলো বন হারানোর পর তার পাহাড় কৌশলও ধ্বংস হয়। এই সময় সে কেবলমাত্র পাহাড়ের উপর থেকে দুর্গে অবরুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। একের পর এক যুদ্ধে রুশ বাহিনী জয়ী হতে থাকে। এরপর 1853 সালে একটি পাহাড়ে অবরুদ্ধ হয়ে পড়েন ইমাম শামিল। এই সময় প্রচণ্ড রূপে লড়াই চলতে থাকে। শেষ পর্যন্ত ইমাম শামিল বাধ্য হয়ে 1853 সালে আত্মসমর্পণ করেন। কিন্তু রুশরা এই মাত্র কয়েক বছরের অভিযানে এই ইসলামী আমিরাতটির এত ক্ষতি করেছিল যে এটি গত 30 বা 40 বছরও তারা করতে পারেনি। এই ইমাম শামিলের মৃত্যুর পর আর কেউ সুসংগঠিতভাবে গড়ে তুলতে পারেনি। এরপর 1854 সাল আসতে আসতে পুরো ইসলামী আমিরাতটির নিয়ন্ত্রণ চলে যায় রুশদের কাছে, যার মাধ্যমে জারদের শাসনকাল মূলত কোনো রকমভাবে টিকে যায়। জাররা এই আর না হলে ওই সময়ে বিদ্রোহ হয়ে যেত দুইটা যুদ্ধে পরাজয়ের কারণে। জাররা আগামী 50 বছরের জন্য টিকে যায়। এরপর যদি বলি এই যুদ্ধের ফলাফল কি, আসলে এই যুদ্ধের বিজয়ী কেউই নয়। এই যুদ্ধের বিজয়ী রুশিদেরও বলা যায় না, ককেশিয়ানদেরও বলা যায় না, কারণ প্রধানত রুশিদের লক্ষ্য ছিল যখন তারা সেরা সময় ছিল তখন যদি তারা হামলা করে ককেশাস অঞ্চলকে দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে পারস্য সাম্রাজ্যকে গুড়িয়ে দিয়ে অটোম্যানদের হারাতে পারত, তাহলে এই রুশিদের মূলত নেতা বলা যেত। কিন্তু তারা দীর্ঘ প্রায় 50 বছর এই ককেশাসের পাহাড় আর বনে তারা গড়াগড়ি খেয়েছে, যার মাধ্যমে তাদের পুরো প্ল্যান ধ্বংস হয়ে যায়। তার উপরে মাঝখানে তারা ক্রিমিয়ান ওয়ারে পরাজয় এবং ব্রিটিশ ও ফ্রেঞ্চ সাম্রাজ্যের উত্থানের জন্য তাদের সম্পূর্ণ প্ল্যান ধ্বংস হয়ে যায়। এই যুদ্ধে কাগজে কলমে এবং সামরিকভাবে রুশরাই বিজয়ী, কিন্তু এটি ছিল মূলত একটি অসম যুদ্ধ। একদিকে আধুনিক এবং কয়েক লক্ষ সৈন্যের বিশাল রুশ বাহিনী, অন্যদিকে বিচ্ছিন্ন অনাধুনিক এবং একটি ক্ষুদ্র 20 থেকে 25,000 সৈন্যের গেরিলা বাহিনী। তবুও তারা যে দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে রুশদের এই পাহাড় আর বনে গড়াগড়ি খাওয়াতে পেরেছে এবং নাকানি চুবানি খাইয়েছিল, এটি ছিল একটি অত্যন্ত গর্বের বিষয় এই চেচেন এবং দাগেস্তানিদের জন্য। মূলত এই সময় যে চেচেনদের মনে একটা স্বাধীনতার বীজ বপন হয়, পরবর্তীতে তা আধুনিক চেচেন যুদ্ধে রূপান্তরিত হয়। এটা নিয়ে আমার প্রথম রুশ চেচেন এবং দ্বিতীয় রুশ চেচেন নিয়ে আলাদা একটা ভিডিও আছে, চ্যানেলের সাথে দেখে আসতে পারেন। যাই হোক, মূলত আজকের আলোচনা ছিল এই পর্যন্তই। সবাইকে শোনার জন্য ধন্যবাদ।